মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছোটাছুটি করছেন, কার্যত স্ট্রং রুম পাহারা দিতে বলছেন, তিনি সবাইকে বলছেন তীব্র মানে তিনি বলছেন যে 4 ঘন্টা ধরে আমি পাহারা দিচ্ছি, তোমরাও দাও। যেভাবে কুণাল ঘোষ, শশী পাজাদের একাধিক নাটক আমরা দেখলাম, কাল রাত থেকে শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সোনারপুর উত্তরের বিজেপির প্রার্থী দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস, আপনারা প্রত্যেকেই চেনেন। কথা বলবো স্যারের সাথে। স্যার, কি হচ্ছে এটা, কি ব্যাপারটা কি হচ্ছে বলুন। আসলে মা মাটি মানুষ তো একটা যাত্রাপালা ছিল। এটা যাত্রাপালা শুরু হয়েছিল তৃণমূলের জন্মের সাথে সাথে। আর এটা একটা বলতে পারেন যে ভালোভাবে যে রূপটা, মা মাটি মানুষটা কি 2011 থেকে মানুষ বুঝতে পারলো অরিজিনালি। মানে মা মাটি মানুষের যে কদর্য রূপ, কতটা কদর্য হতে পারে। মানে মা, মানুষ আর মাটি তিনটে হচ্ছে এত বলতে পারেন পবিত্র জিনিস, তাকে নিয়ে এত কদর্য তার রূপ দেওয়া যায়। এটাই আমি বলছি যে নাট মানে যাত্রার পালা শেষ হবে, মানে লাস্ট সিন যেটা পর্দার, আমরা বলি না শেষ, পর্দা পড়া 4 তারিখে ওটা শেষ হবে। কাউন্টিং এ শেষ হওয়ার সাথে সাথে মানে দুর্জনের ছলের কোনো অভাব হয় না। এখন বুঝে গেছে 4 তারিখে হারবে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, কালকে মমতা ব্যানার্জি যা যা বলেছেন, মানে যেভাবে যেভাবে এরা চুরি করে ভোটকে লুট করে এসছে। প্রথম তো ভোট লুটের একটা প্রক্রিয়া ছিল, তার থেকে বড় কথা কাউন্টিং এ যেভাবে লুট করেছে। মানে কালকে কিন্তু ওনার প্রত্যেকটা কথাতে আপনি খেয়াল করে দেখবেন সেটাই বলেছেন। যে একটা কথা বলেছেন যে এরকম বাক্স বদল করে দেবে। 2 নম্বর কথা, যখন আনবে তখন ওইখানে চেঞ্জ করে দেবে মেশিন। 3 নম্বর কথা বলেছেন যে যে ভোটটা পাওয়ার, যে ধরুন আমি 700 পেয়েছি, আপনি 500 পেয়েছেন, আপনারটা আমাকে লিখলো, আমারটা আপনাকে লিখলো। তৃণমূল, ইয়েস, তোলা হবে। আগের বারও 21-এ আমরা অনেক সন্দিহান ছিলাম যে এত মানে মানুষের সমর্থন কিন্তু তখনও কম ছিল না, কেন সরকারে আসতে পারেনি। তো এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, মমতা ব্যানার্জি নিজেই খোলসা করে দিলেন যে আগের বার ঠিক কি হয়েছিল। আর আগের বার দেখবেন একটা মানে প্রত্যেকবার ডিলিমিটেশন করে যেখানে যেখানে তৃণমূল প্রার্থীরা আগে এগিয়ে যায় সেই রাউন্ড গুলোকে আগে রেখে দেয়। ঠিক আছে, সেই জায়গাগুলোকে রাখলে কি হয়, যখন আপনি টিভি স্ক্রিনে দেখতে পাবেন যে তৃণমূল বিভিন্ন জায়গায় এগিয়ে যাচ্ছে, ওই যখন টেম্পোটা আমাদের কর্মীরা নতুন ছিল ধরতে পারেনি, এদের কি করেছিল, মারধর করে ভয় দেখিয়ে বার করে দিয়েছিল। তারপরে নিজেদের মতো যা খুশি বসিনি, মানে ধরুন 21 রাউন্ড গণনা হবে, এবারে 7 রাউন্ডের পরে হয়তো 8 নম্বর রাউন্ড থেকে আমরা এগোবো, 7 নম্বর রাউন্ড অব্দি আমরা পিছোচ্ছি, এই সময় মারধর করে হটিয়ে দিয়েছে। আর পুরো মিডিয়া চ্যানেলগুলো জানেন, চটি চাটা চ্যানেলগুলো যা অভ্যেস আছে সেগুলো দেখাচ্ছিল। কালকে মমতা ব্যানার্জি পুরো ব্যাপারটা খোলসা করে দিয়েছে। মানে কি পুরো, মানে আগের বার কি করেছিলেন, আগের দুটো নির্বাচনে কিভাবে উনি জিতেছিলেন, মানে আলটিমেটলি কাউন্টিং এর চুরিটা, আর সঙ্গে আইপ্যাকের লোক ছিল। তো তিনটে মানে এই এবারে যে মানে বারকোড করে দিয়েছে, কেউ এমনি ঢুকতে পারবে না, স্ক্যান করে ঢুকাবে। আর এত সুন্দর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবার রয়েছে। আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম, আমাকেও প্রায় 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছিল স্ট্রং রুম ভিজিট করার জন্য। আপনি জাস্ট ভিজিট করে এলেন? আমি জাস্ট ভিজিট করলাম, মানে ওখানে কোনো মাছি গলারও কোনো স্কোপ নেই। তাহলে বিজেপি ঢুকে নাকি ওখানে চুরি করে নিচ্ছে? তো সব ক্যান্ডিডেটই তো ঢুকছে, বা ওনার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ যারা ঢুকছে, মানে ওই স্ট্রং রুম অব্দি যাওয়ার কোনো স্কোপ নেই। এক তো আছে, প্রথমে আপনাকে যেখানে মনিটরটা লাগানো হয়েছে ওখানে গিয়ে বসতে হবে। তারপরে আপনার যে এডিএম এলআর মানে এখানে দায়িত্বে ছিল, ওনার পারমিশন নিতে হলো, মানে রিটার্নিং অফিসার থেকে, তারপর এডিএম এলআর এর থেকে, তারপর ওনারা লোক দিলেন। লোক দিয়ে যেখানে স্ট্রং রুম, তারও কোলাপসেবল গেট আছে, আপনি তার বাইরে থেকে দেখতে পাবেন। আর ওই কোলাপসেবল গেটের মধ্যে চতুর্দিকে পাহারা আছে, মানে কোনো দুর্ভেদ্য দুর্গর মতো। আর ওখান থেকে কেউ কিছু করা সম্ভব নয়, যারা হেরে যাবে পরিষ্কার হয়ে গেছে। আমি আবার বলছি যে মমতা ব্যানার্জি 4 ঘন্টা কালকে ভবানীপুরে বসে রইলেন। এরপর রাস্তাতেই বসতে হবে। এখন বসে নিচ্ছেন, এরপর রাস্তা অনেক বসতে হবে। এতদিন এই যে বডি ল্যাঙ্গুয়েজ আগে দেখেছেন? এবার ক্ষমতার দম্ভ দেখুন, ক্ষমতা আসে যায়, ক্ষমতা আজকে আপনাকে ধরুন কেউ ক্ষমতা দিল ভালো কাজে ব্যবহার করার জন্য, আপনি যদি ওটাকে মিসইউজ করেন তাহলে তার যে অবস্থা হয়, এটা মমতা ব্যানার্জি হতে চলেছে। আর সবকিছু ওনার হাত থেকে বেরিয়ে গেছে। আমার মনে হয় ওনার আশেপাশে যতগুলো চামচা বেলচা ছিল তারাও এখন ওর কথা শুনছে না। আর সব থেকে বড় কথা, আপনাকে ক্ষমতা যেটা বললাম ভালো কাজ করার জন্য দেওয়া হয়, মানুষের উপকার করার জন্য দেওয়া হয়। যখন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন তখন যেন মানুষ আপনাকে মানে চিরজীবন আপনাকে একজন মানুষ হিসাবে মনে রাখে যে কিছু করে গিয়েছিল। আর আপনাকে মমতা ব্যানার্জি যা হাল হয়েছে, মানুষ
মানে এরপরে ওনার নাম শুনলে মানে উল্টো দিকে ফিরে চলে যাবে, এত বাজে ওনার রেপুটেশন হয়ে গেছে। মানে হয়তো মানুষ এখনো সবাই ভয় বলতে পারছে না, রেজাল্টের জন্য ওয়েট করছে। আমি তো প্রত্যেকটা জায়গাতে একদম বলতে পারেন গলিতে গলিতে মানুষের ভিতরে প্রবেশ করেছি, সত্যি মানুষ ওনাকে ঘৃণা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ইচ্ছা করলে 10,000 লোক জোগাড় করতে পারি। ওই গুন্ডা বাহিনী জোগাড়টাই একমাত্র, পশ্চিমবঙ্গে তো কিছু করেননি। মানে তোলা তুলেছেন আর গুন্ডা পুষেছেন। প্রথম শুরু করেছিলেন ভবানীপুর থানায় গুন্ডা, উনি নিজেই বলেছেন আমি গুন্ডাকে কন্ট্রোল করি। এটা একটা যদি সিএম এর ন্যারেটিভ হয়, আমি জানি না, মানে সত্যি আমাদের পশ্চিমবঙ্গবাসীরই একটা দুর্ভাগ্য, বা আমরা এই দুর্ভাগ্যের জন্য নিজেরাও দায়ী, কারণ ওনাকে আনা হয়েছিল ক্ষমতায়। তো হয়তো সিপিএম এ যাওয়ার ছিল একটা ক্ষমতা, দেখুন, গুড ওয়ার্স, সরি ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট, মানে এখন আমরা ওয়ার্স্টে গেছি, তারপরে আর কিছু, এবারে গুডে যাব। তো এটা স্বাভাবিক ঘটনা। মানে যাকে মানুষ ক্ষমতায় এনেছিল এরা এত খারাপ ছিল, মানে এর থেকে আর খারাপ কিছু হওয়া সম্ভব নয়। মমতা ব্যানার্জি 10,000 কেন, 10 লাখ, মানে মমতা ব্যানার্জি অনেক কিছুই করতে পারেন। উনি ওই মুর্শিদাবাদে গিয়ে মালদাতে গিয়ে মোথাবাড়িতে দাঙ্গা লাগাতে পারেন, মুর্শিদাবাদে দাঙ্গা লাগাতে পারেন, হিন্দু মুসলিম সম্প্রদায়কে লড়িয়ে দিতে পারেন। এই যে যত পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়েছে, এর জন্য সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এই থিওরি দায়ী। ওনারা প্রচ্ছন্ন মদতে দায়ী। এনআই এর যে তদন্তগুলো যখন শেষ হবে, দেখবেন একটার সাথে একটা জড়িত, আর সর্বোচ্চ মাথা ওখানেই পাবেন, অন্য কেউ 4 তারিখে কি হবে মনে হচ্ছে? 4 তারিখে জনতা জিতছে। আমরা মানে জনতা যেভাবে ভোট দিয়েছেন, মানে এরকম অভূতপূর্ব ভোট, মানে 2011তেও খুব ভালো ভোট হয়েছিল, কিন্তু এবারে এত ভালো নির্বাচন হয়েছে বলতে পারেন যে সেখানে জনতা ভোট দিতে পেরেছে, থ্যাঙ্কস টু নির্বাচন কমিশন। আপনার তো উত্তরে 93% ভোট হয়েছে। 93.27 এর এর আগে তো আলটিমেটলি। দেখা যায়নি। না, সব থেকে বড় কথা, যারা ভোট দিতে পারেনি কোনোদিন, তারা কিন্তু এবারে মানুষ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে ভোট দিয়েছেন। মাঝখানে প্রায় ঘন্টা দেড়েক বৃষ্টি হয়েছে, যার জন্য মানে ওই সময়টা ব্যাহত হয়েছে, ওই সময় কেউ ছিল না, কিন্তু তারপরে মানুষের ঢল নেমেছিল। এটা মানে অবিশ্বাস্য। মানুষও পরিবর্তন চাই। মানুষ পরিবর্তন চায় এই কারণেই, যে পরিবর্তনটা হয়েছিল এটা একটা ভয়ঙ্কর নরক যন্ত্রণা তাদের জন্য নিয়ে এসেছিল। এখান থেকে পরিবর্তন ছাড়া অন্য কিছু তাদের পক্ষে আর সম্ভব ছিল না। কুণাল ঘোষ শশী পাজরাকে দেখলেন স্ট্রং রুমের বাইরে বসে থাকছে, বিক্ষোভ দেখাচ্ছে। সাবস্ট্যান্ডার্ড লোকজন যারা, তাদের যাদের কোনো কাজ, কুণাল ঘোষ সারাদিন বসে টিভিতে ভুলভাল বক্তব্য। কুণাল ঘোষের আপনি পেজ যদি খোলেন, ওনাকে মানুষ যে ভাষায় কথা বলে, মানে আমরা একটা চলতি প্রবাদ আছে যে থুতু ফেলে ডুবে মরা, ঠিক আছে, মানে যদি সামান্য লজ্জা থাকতো ওটা করতো। কুণাল ঘোষ আর দেবাংশু, মানে বলতে পারেন যে মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে এত দুজন বড় জোকার এখনো কেউ আসেনি। এবং মানুষ ওনাদের যা বলে, তারপরে যে মানে রাস্তায় বেরোয়, এর জন্য অনেক গার্ডস লাগে। 50-এর বেশি বেরোবেন না আপনারা কুণাল ঘোষ বলছেন। কুণাল ঘোষ বলছে তো, কুণাল ঘোষের পার্টি পেরোবে কে? কুণাল ঘোষ জানে এটা কি হবে। কুণাল ঘোষ একবার মনে আছে আপনি বলেছিলেন যে আমাকে বলতে হয়, যেহেতু আমি মুখপাত্র, আমাকে অনেক কথা জোর করে বলতে। উনি 50টা নিজের দলের জন্য বলেছেন। মানে এই ম্যান্ডেট যদি কেউ বুঝতে না পারে, সে আর কি বলবে। কি হতে পারে স্যার? দেখুন, এক্সাক্ট বলাটা আমার পক্ষেও সম্ভব নয়, কারণ মানে মানুষ এবার সত্যি যে ন্যারেশনে ভোট দিয়েছে। তবে আমি নিশ্চিত যে খুব যদি কম সিট আছে, খুব কম, 175-80 নিচে কোনোভাবেই হতে পারে না। ইট মে গো টু 230-235 অলসো। মানে যেভাবে ভোটটা হয়েছে না, আপনি বলতে পারবেন, হ্যাঁ বলতে পারেন যে আমার সিটে হয়তো 1000 ভোট বেশি পেলো, পরের পাশের সিটটাতে হয়তো 2000 ভোট কম পেলো, এটা হতে পারে। কিন্তু ঝড় আসবে, সেই ঝড়ে বলতে পারেন পুরো পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড়। এবং মোটামুটি আমরা যেটা প্রথমে অনেকেই বলেছিলেন যে এই সাউথ 24 পরগনাতে কেউ 0, কেউ 2, লাস্টে 4, আমি আপনাকে বলছি 12-13। বলেও কিন্তু নিউজ 18-এ দেখলাম আপনার ওখানে মানে তৃণমূলকেই দেখানো হয়েছে। আচ্ছা, ওটা কার চ্যানেল? ঠিক আছে, ও জীবনে ওখানে বসে মমতা ব্যানার্জি পাশে বসে ক্ষমতা আছে, কোনো ফিরদৌসী বেগমকে জিজ্ঞেস করুক তো, বা ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করুক তো কে জিতেছে, তারাও বলতে পারে, তারাও নিজেরা জানে। এক্সিট পোলে ওরা ওইসব এক্সিট পোলে কি নেই। আপনারা, আমার মনে হয় জনতা জানে, বাকি সব মিডিয়া জানে।
তো একটা এক্সিট পোলে তো দেখলাম কি 190 অব্দি মনে হয় দিয়েছে, ঠিক আছে। এর কোনো ভূমিকা আছে মানে কিসের এক্সিট পোল, মানে কার মানে ওটা কিভাবে করা, মানে নিজের মতো করে করা না করার সময় কিছু গাঁজা ফাজা সেবন করে করা হয়েছিল আমি বলতে পারবো না। 4 তারিখে কার্যত আপনারও আপনাকে 24-এ আটকানো হয়েছে, সেখানে দাঁড়িয়ে তারপরে আপনাকে যেভাবে একটা হ্যারেস করার পদ্ধতি হয়েছে, তাতে দেবাশিস ধর অনেকটা কি ক্ষোভ বশবন হয়ে যাবে? কিন্তু ক্ষোভের ব্যাপারটা না যে, ব্যক্তিগতভাবে আপনাকে এই সরকার দ্বারা আপনি যেভাবে আক্রান্ত হয়েছেন। সে তো আক্রান্ত আছি, এখনো আছি। প্রথম কথা আমার কিছুই দেয়নি, এখনো চাকরির জীবনে কাজ করতে দেয়নি। আমি 24/7 কাজের মানুষ। আমি এই 2 বছর যদি পার্লামেন্টেরিয়ান হতাম, মানে আমার কেন্দ্রের জন্য খুব ভালো হতো এবং আমি অনেক কিছু কাজ করতে পারতাম। আমার কাছে অনেক কিছু করার মতো উপাদান আছে, করতে দেয়নি। আর আমার মতো লোককে যদি কাজ করতে সুযোগ দিত, তাহলে রাজ্য অনেকভাবে উপকৃত হতো। আমি শুধু রাজ্য নয়, আমি অন্যান্য স্টেটের জন্য অনেক নতুন টেকনোলজি, নতুন বলতে পারেন ইনভেস্টমেন্ট, আরো অনেক কিছু রেডি করেছি, যেটা আমি অন্য স্টেটে গিয়ে আমার কাজ করতে গিয়ে অনেক ডিফিকাল্টিজ হয়েছে, যেহেতু আমার তখন কোনো পোর্টফোলিও ছিল না। তো ভবিষ্যতে যেটা সুবিধা হবে, এবার নিজের গভর্নমেন্ট এলে এখানে অনেকটা বড় স্কেলে কাজ করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি যে রাগ আছে মিটবে? কার উপরে মানে, সত্যি আপনাকে কথা যেভাবে ব্যক্তিগতভাবে সে তো মানে করেইছে। এবারে করে দেখুন, ঈশ্বর অত্যন্ত মানে পরমেশ্বর অত্যন্ত দয়াশীল। মানে যেখানে উনি আমাকে শেষ করেছিল, উনি শেষ হয়ে যাবে কিন্তু আমি শুরু করব। আর আমার জন্য রাজনৈতিক জীবন আমার মোটামুটি যে জায়গায় শুরু করেছে, আমি প্রশাসনিক একটা এত বড় অভিজ্ঞতা আছে। মানে অন্যান্য ওদিকে শেষ হয়ে গেলেন, আপনি বলছেন ওখান থেকে আপনার আমার শুরু হবে এবং আমি আশা করি আগামী অন্তত 20 বছর এই রাজ্য, এই দেশের জন্য অনেক কাজ করতে পারবো। আমার কে কি বললো আই ডোন্ট কেয়ার, আমি পরোয়াও করি না, আমি কাউকে কোনো গুরুত্বও দিই না। আমার ওটা স্বভাবও না, আমি কাউকে নিয়ে সমালোচনাও করি না। একটা জিনিসই নষ্ট হলো, আমার 2 বছর নষ্ট হলো, যেখানে অনেক কিছু করা যেত। সত্যি আরো আমার কাছে এগিয়ে যেতেন। শুধু আমি এগিয়ে যেতাম না, আমার এগোনোর সাথে মানে এই মানুষের রাজ্যের অনেক ভালো হতো, বা অন্যান্য আমি অন্যান্য রাজ্যে যেমন উড়িষ্যায় আমি নতুন অনেক কিছু কাজ করছি, বা অন্য স্টেটেও। মানে আপনার সিওর শর্ট সিট জেনেই আপনাকে আটকানো। অবশ্যই এটা তো কি বলবো মানে, রাজনৈতিক ময়দানে আটকাতে না পেরে যেহেতু এমন একটা ট্রিক্স করেছিল, যেটা আমি তখন ধরতে পারিনি, বলে হয়তো হতো না। তখনই যদি আমি দিচ্ছিল না, তখনই আমি যদি কোর্টে চলে যেতাম, মানে হওয়ার পরে না করে যদি আগেই করতাম, তাহলে হয়তো আমি দাঁড়াতে পারতাম। আমাকে তখনকার যে ডিএম ছিলেন, মানে উনি রিটার্নিং অফিসার ছিলেন, মিস্টার শশাঙ্ক শেট্টি না এরকম কেউ ছিলেন, উনি পুরো ব্যাপারটাকে ইয়ে করেছিলেন। তো ঠিক আছে, দেখা তো হবেই। একটা জিনিস দেখা হবে অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে সোনারপুর উত্তর একদম টাফ সিট, সেইটা কিন্তু আপনি লড়ে বার করবেন, এটাই এখনো পর্যন্ত আশা করছি। দেখুন, সেটা কিন্তু টাফ সিট স্যার। টাপ কোন দিক থেকে টাপ আপনি ভালো করে বুঝুন। সোনারপুর উত্তরের মানুষ কোনোদিন ভালোভাবে ভোট দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে এত ক্রিমিনাল, এত ক্রিমিনালে ভরা, মানে এই জায়গাটা ক্রিমিনালদের ডেন বানিয়ে রেখে দিয়েছে। এই ক্রিমিনালদের বিভিন্ন এলাকায় পোষে, এরা তোলা তুলে দেয় এবং সেই টাকাগুলো ভোটের সময় পুরো খরচা করে। এক হচ্ছে মানুষকে ভয় দেখাতে, আর আপনি দেখবেন সোনারপুর উত্তর বিধানসভার পুরো বিধানসভা জুড়ে যত শুধু দেওয়াল লিখন, ব্যানার, পোস্টার, হোর্ডিং বানিয়েছে, এটা কয়েক কোটি টাকা হবে। মানে আপনাকে নির্বাচনে একটা লিমিট আছে কত টাকা খরচা করতে পারেন, সেটা ওই 38-40 লাখ মতো হবে। তো সেখানে আমার মনে হয় 4-5 কোটি টাকা শুধু মানে ওইটাতে খরচা করা আছে। হোর্ডিং, ব্যানার, দেওয়াল লিখন সবকিছু, মানে আমাদের জন্য কিছুই ছাড়েনি। তারপর যেগুলো লাগিয়েছিলাম সেগুলো খুলে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তারপরে আপনাকে বুঝতে হবে এখানকার মানুষ কি চায়। এখানকার নাগরিক পরিষেবা অত্যন্ত খারাপ। তারপরে যত রকম মানে দুর্বৃত্তায়ন আছে, মাটি চুরি, বালি চুরি, এই এই পুকুর ভরাট, তারপরে হচ্ছে এই গাঁজা, ড্রাগস, সাট্টা, জুয়ো সব আছে। মানুষ কিন্তু এখনকার দিনে এখানে যথেষ্ট শিক্ষিত মানুষ বাস করেন। এখানে যথেষ্ট বলতে পারেন যে রিসোর্স মানে এমন রয়েছে, সেখানে দিয়ে অনেক কিছু করা যায়, এখানকার অনেক ডেভেলপমেন্ট করা যায়। এমন একজনকে 3বারের এমএলএ হয়েছে, 3বারের এমএলএ থাকার পরে উনি কিছুই করেননি, শুধু নিজে মানে আমার মনে হয় 1000 কোটি টাকারও বেশি কামিয়েছে। ওনার চালা চামুন্ডারা নিশ্চয়ই তারাও কামিয়েছে। তো মানুষ কি পেয়েছে? মানুষ একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ইলেকশনের ন্যারেটিভটা বুঝতে হবে যে এখানকার মানুষ কি চাইছে।
সেই জায়গায় মানুষ দেখেছে এই মানুষটা এলে আমাদের এই ব্যাপার মানে যেটা চাহিদা আছে এটা ফুলফিল করতে পারে, এই জন্যই কিন্তু মানুষ আমায় ভোট দিয়েছে, অন্য কোনো কারণ না। স্যার, বাংলাদেশের সংসদে আলোচনা হচ্ছে যদি বাংলায় বিজেপি চলে আসে তাহলে ওরা অনুপ্রবেশ বন্ধ করে দেবে, প্লাস ওরা অনুপ্রবেশকারী যারা ওখানে রয়েছে তাদেরকে পাঠিয়ে দেবে সংসদে, কিন্তু বাংলাদেশের সংসদে কিন্তু চিন্তার ভাঁজ। এটা তো হওয়া উচিত। আমি আপনি সবাই হচ্ছে এই দেশের নাগরিক। আমাদের দেশের সরকার যে ঘটনা তাদের মানে সামাজিক যে দায়িত্ব রয়েছে সেগুলো আমরা আমাদের মানে সেটা প্রকল্প বিভিন্ন বা সুবিধা সুযোগ সবকিছু পাওয়া উচিত, কিন্তু একটা বিদেশি নাগরিক এসে যার এই দেশের নাগরিক হওয়ার কোনো মানে যোগ্যতা নেই, সে যদি এসে আমাদের আপনার আমার সকলের এরকম যারা সকলে রয়েছে তাদের অধিকারকে খর্ব করে, উল্টো এখানকার যদি সামাজিক কাঠামোকে নষ্ট করে, এবং এখানকার সব থেকে বড় কথা এই যে এই কয়েক বছর ধরে এত বেশি ল অ্যান্ড অর্ডার নষ্ট হয়েছে, এটা তো পশ্চিমবঙ্গে ছিল না। আমরা তো পশ্চিমবঙ্গকে গর্ব করতাম কেন, আমরা বিহার ইউপি নিয়ে হাসাহাসি করতাম বা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতাম। আজকে বিহার ইউপি সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, পশ্চিমবঙ্গটা একদম জঘন্যতম একটা রাজ্য হয়ে গেছে। তো বাংলাদেশ চিন্তা করবে না কেন? বা আমাদের যেটা এজেন্ডা আছে সেটা তো আমরা করবোই, করে ছাড়বো। আমাদের দেশের যারা নাগরিক তাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের এ ব্যাপারে। কেউ কোনো মানে মাথা গলানো তো দূরের কথা, যাই করুক না কেন কিছুভাবেই তাদের অধিকার কেড়ে নিতে পারবে না। কিন্তু যারা এই পশ্চিমবঙ্গকে মানে নরক বানিয়েছে, জ্বালিয়েছে এতদিন ধরে, তাদেরকে কিন্তু ডিপোর্ট করে দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না।